ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এরপরে ইউশান ইউনশিদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে খাবার খেতে থাকে আর কথায় কথায় সে বলে দেয় যে হানিয়ান এখন অসুস্থ। তখনই তার মায়ের দাসী এসে তাকে তাড়াতাড়ি সেখান থেকে ডেকে নিয়ে যায়। হানিয়ানের বাবা আর রুই একসঙ্গে রান্না করছিল। রুই হানিয়ানের জন্য একটু চিন্তা দেখায়, তবে হানিয়ানের বাবা বলে ওর মা ওর খেয়াল রাখছে, তাই চিন্তা করার দরকার নেই। এদিকে আমরা হানিয়ানের অবস্থা দেখতে পাই। দাসী তার জন্য খাবার নিয়ে এসেছে এবং সাথে করে অনেকগুলো লোকের ছবি নিয়ে এসেছে। সে বলে গতকাল আপনাকে কিছু লোকেদের ছবি দেখানো হয়েছে, তবে আপনার তাদেরকে পছন্দ হয়নি, এজন্য আজ অন্য পাত্রদের ছবি নিয়ে আসা হয়েছে। মানে তারা হানিয়ানের বিয়ে দিতে চাইছে। খাবার খেতে এসে হানিয়ান দেখে শুধুমাত্র একটু পরিচ। সে বলে দিনে একবেলা খাবার দেওয়া হয়, তাও আবার এই পরিচ। সে এই পরিচ নিয়ে যেতে বলে আর বলে তার জন্য ভালো খাবার নিয়ে আসতে। তবে দাসী সেখান থেকে চলে যায়। একটু পরে এখানে হানিয়ানের দাদির দাসী কিছু খাবার নিয়ে আসে হানিয়ানের জন্য। তবে হানিয়ানের মায়ের দাসী খাবারটা নিয়ে চলে যেতে থাকলে হানিয়ান তাকে দেখতে পায়। হানিয়ান দৌড়ে এসে দাসীর সঙ্গে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। তার মা বলে কি হলো, কয়েকদিনের মধ্যেই দাসীদের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছো? হানিয়ান বলে সারাদিনে একবার পরিচ খেয়ে আমি বাঁচতে পারবো না, আমি ভালো খাবার চাই। তার মা বলে তাহলে বিয়ে করে নাও, তোমার স্বামী তোমার দেখাশোনা করবে। সে হানিয়ানের দাদির দেয়া পিঠা সামনের পুকুরে ফেলতে থাকে যাতে মাছ সেগুলো খায়। সে হানিয়ানকে বলে তোমার ভাগ্য তুমি মেনে নাও। হানিয়ান বলে যদি ভাগ্য আমি মেনে নিতাম তাহলে আমি দাঁজতেই মারা যেতাম। আপনি সবসময় বলেন আমার জন্য আপনার পা নষ্ট হয়ে গেছে। আমি কি আপনার পা নষ্ট করেছি? আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনার কি উচিত ছিল না আমার দেখাশোনা করার? বাবা প্রতি বছর দাঁজতে টাকা পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে, আপনি কি করেছেন আমার জন্য? শিওয়েন বলে তাহলে তো তুমি তোমার বাবার অনেক ভালো একটা মেয়ে। সে তার লোকেদেরকে বলে হানিয়ানকে নিয়ে ঘরে বন্দি করতে এবং দরজা জানালা সব বন্ধ করে দিতে। এরপর হানিয়ানের মা ভাবতে থাকে তুমি যদি এভাবে জিদ করো তাহলে আমি কিভাবে তোমাকে সেফ রাখবো। এদিকে ইউনশির কাছে তার সৈনিক এসে বলে চাঙান পেইদাফুর কেস নিয়ে ইনভেস্টিগেশন করছে, এমনকি সে পেইদাফুর পালিত ছেলের ব্যাপারেও খোঁজ করছে। এটা শুনে ইউনশি চাঙানের উপরে তাকে নজর রাখতে বলে। এদিকে হানিয়ান হেয়ারপিন দিয়ে তার পায়ের বেড়িটা খুলে ফেলে। বাইরে আসলে সে তার মায়ের দাসীকে দেখতে পায়। এজন্য সে নিজে একটা শব্দ করে, যার ফলে সেই দাসী দৌড়ে তার ঘরে আসে। সে তখন দাসীকে অজ্ঞান করে ঘর থেকে বেরিয়ে যায়। ওই সময় সে চাঙানকে এদিকে আসতে দেখে। তার মনে পড়ে এই লোক বলেছিল সে তার বাবা মায়ের বন্ধু এবং সে তার মায়ের অনেক প্রশংসাও করেছিল। এখন শিওয়েন আর চাঙান একসঙ্গে কথা বলছিল। চাঙান বলে সারা রাজ্যে পেইদাফুর পালিত ছেলের নাম উঠেছে। শিওয়েন বলে তাহলে আমাদেরকে এই রিস্ক নিতে হবে। তখনই শিওয়েনের দাসী হানিয়ানকে দেখে এখানে আসে আর সে হানিয়ানকে ধরে রাখে। চাঙান বাইরে আসলে শিওয়েন বলে তুমি ভেতরে যাও। সে হানিয়ানকে বলে তুমি কি শুনেছো? হানিয়ান বলে সবকিছু শুনেছি। মাঝরাতে অন্য একটা পুরুষকে আপনি ঘরে এনে তুলেছেন। তার মা বলে তোমাকে এখন ভালোভাবে শিক্ষা দিতে হবে। সে তাকে কোথাও নিয়ে গিয়ে বন্দি করে রাখতে বলে এবং তারপর তাড়াহুড়ো করে তার বিয়ে দিয়ে ইউনশি তার পুরো দলবল নিয়ে সেখানে আসে আর বলে হানিয়ানকে বিয়ে দেওয়া যাবে না, কারণ দাঞ্জোর কেসে সে একমাত্র সাক্ষী আর এখন সেই কেসের একটা মোড় এসেছে, এজন্য আমাকে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যেতে হবে। সে তাকে সাথে করে নিয়ে যায়। সে তাকে জুডিশিয়াল অফিসে নিয়ে আসে এবং এখানে তাকে খাবার খেতে দেয়। খাবার দেখে হানিয়ান বলে এগুলো সব আমার পছন্দের খাবার। ইউনশি বলে কারণ লোকেদের পছন্দ অপছন্দ দেখে রাখার অভ্যাস রয়েছে আমার, কারণ এতে বিষ দিতে সুবিধা হয়। তবে হানিয়ান খাবার খেতে শুরু করে। ইউনশি বলে তুমি ভয় পাচ্ছ না? হানিয়ান বলে তুমি আমাকে মারবে না, মারলে তুমি আমাকে এখন বাঁচিয়ে নিয়ে আসতে না। ইউনশি বলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, তোমার মা আর চাঙান কি নিয়ে কথা বলছিল? হানিয়ান বলে আমি অনেক দূরে ছিলাম, ভালো শুনতে পাইনি, আমি শুধু শুনেছি তারা দুজন কবিতা বলছে। ইউনশি বলে দেখো আমি কিন্তু টর্চারও করতে পারি। হানিয়ান বলে বিশ্বাস করো বা না করো এটাই সত্যি। ইউনশি বলে তোমার কি জানতে ইচ্ছে হয় না যে তোমার বাবা মায়ের সঙ্গে চাঙানের কি সম্পর্ক? এরপরে সে বলতে শুরু করে অনেক বছর আগে হানিয়ানের নানা রাজপাঠশালার গ্র্যান্ড মাস্টার ছিল। ওই সময় হানিয়ানের বাবা, হানিয়ানের মা আর চাঙান একসাথেই পড়াশোনা করতো। হানিয়ানের মা শিওয়েন আর চাঙান একজন আরেকজনকে পছন্দ করত, তবে হানিয়ানের বাবা আবার হানিয়ানের মাকে পছন্দ করত। এরপর একদিন হঠাৎ করেই শিওয়েনের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। ওই সময় চাঙান রাজ্যের বাইরে ছিল। যখন সে ফিরে আসে তখন অনেক দেরি হয়ে গেছে, মানে অলরেডি শিওয়েন আর হানিয়ানের বাবার বিয়ে হয়ে গেছে। এরপর থেকেই হানিয়ানের বাবা আর চাঙান শত্রু হয়ে যায়। যদিও দুজনেই অফিসিয়াল এবং চাঙান মর্যাদায় তার থেকে অনেক উপরে, কিন্তু তারপরও সে আর বিয়ে করেনি। মনে হয় সে এখনো শিওয়েনকে পছন্দ করে। বর্তমানে সে বলে এখন আমি জানতে চাই তোমার মা আর চাঙান কি প্ল্যান করছে, এজন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। হানিয়ান বলে আমি নিজেকেই সাহায্য করতে পারি না। ইউনশি বলে তোমার হেয়ারপিনটা কোথায়, দেখতে পারছি না। মানে সে তাকে হুমকি দিচ্ছে যে নয়তো সে তাকে অ্যারেস্ট করে নেবে।
তাই হানিয়ান বলে আজ অলরেডি আমি তাদের দুজনকে দেখে ফেলেছি। আমার মনে হয় না চাঙান আর কখনো আমার মায়ের প্যাভিলিয়নে আসবে। ইউনশি বলে এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি একটা ব্যবস্থা করব। তবে যেদিন তারা আবার দেখা করবে সেদিন আমি মিউজিকের মাধ্যমে তোমাকে জানিয়ে দেব। আর তারা কি কথা বলছে এটা তুমি আমাকে বলবে। হানিয়ান চলে যেতে থাকলে ইউনশি নিজের শীতের পোশাকটা তাকে পরিয়ে দেয়। এরপরে কয়েকদিন পর রাতের বেলা ইউনশি দোতারার মতো একটা যন্ত্র বাজাতে থাকে। শব্দ শুনে হানিয়ান বাইরে আসে। সে তার মায়ের ঘরে লুকিয়ে পড়ে। একটু পরেই তার মা ঘরে আসে এবং এরপর চাঙানও ঘরে আসে। চাঙান তাকে একটা সিক্রেট চিঠি দেয়। এরপর বলে আমরা কি আমাদের প্ল্যানটা, এটুকু বলতেই শিওন বলে আমি এতগুলো বছর ধরে অপেক্ষা করে আছি, প্ল্যান যেরকম আছে সেরকমই থাকবে। তবে এখন সবচেয়ে চিন্তার বিষয় হলো হঠাৎ করে আমার মেয়েটা বাড়িতে ফিরে এসেছে। এতগুলো বছর অনেক কষ্ট করেছে, এখন এই ঝামেলার মধ্যে আমি ওকে রাখতে চাই না। অন্যদিকে রুইর কাছে একজন দাসী এসে বলে হানিয়ানের মায়ের দাসীকে আমি এক পুরুষকে নিয়ে যেতে দেখেছি। রুই বলতে থাকে এটা তো একটা ভালো সুযোগ। একটু পরেই সে হানিয়ানের বাবাকে তার স্টাডি রুমে ডেকে নিয়ে আসে আর বলে আমি দেখলাম এখান থেকে একটা চোর বেরিয়ে গেল। হানিয়ানের বাবা দেখতে পায় তার ইম্পেরিয়াল সিল সেখানে নেই, অর্থাৎ চোর সিল চুরি করে নিয়ে গেছে। সে বলে তাড়াতাড়ি বাড়ির সকল গেট বন্ধ করে দাও আর সব জায়গায় গিয়ে খোঁজ করতে থাকো। রুই কিছু গার্ডদের নিয়ে শিওনের প্যাভিলিয়নের দিকে আসতে থাকে। ইউনশি যখন দেখতে পায় বাড়িতে গার্ড তখন সে বিষয়টা বুঝতে পারে। অন্যদিকে শিওনের দাসীও শিওনকে বলে সারা বাড়ি গার্ডেরা ঘেরাও করে ফেলেছে, মিস্টার চাঙানকে এখনই চলে যেতে হবে। কিন্তু শিয়ান বলে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে করেছে, এখন অনেক দেরি হয়ে গেছে। তখনই হানিয়ান বেরিয়ে আসে। সে বলে মা আপনি বারবার আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেন, আসলে আপনারা কি প্ল্যান করছেন? তখনই রুইয়ের লোকজন নিয়ে দরজা ভাঙতে শুরু করে। হানিয়ান বলে আঙ্কেল আপনি আমার ঘরে চলে আসুন, মাকে বাঁচানোর জন্য আমি সকল অপবাদ মাথায় নিতে রাজি আছি। তার মা বলে কখনোই না, আমি কখনোই এটা হতে দেবো না। সে তার দাসীকে হানিয়ানকে ধরে রাখতে বলে। বাইরে যাওয়ার সময় সে চাঙানকে বলে যায় যা কিছুই হয়ে যাক না কেন তুমি বাইরে আসবে না। এরপর সে বাইরে গিয়ে বসে থাকে। রুইয়ের লোকজন নিয়ে সেখানে আসে আর বাড়ি তল্লাশি করতে বলে। শিয়ান বলে আমার এখানে কোনো চোর নেই, তবে একটা বজ্জাত দাসী আছে। মানে সে রুইয়ের কথাই বলছে। রুই বলে হুজুর আমাকে এই কথা বলেছে, তাই সার্চ করতেই হবে। তবে তখনই হানিয়ানের বাবা সেখানে চলে আসে। সে রুইকে বলে জোর কেন করছো? তবে সে শিয়ানকে বলে বাড়িতে চোর এসেছে, তুমি একটু চেক করতে দাও, এরপরেই আমরা চলে যাব। তুমি আমাদেরকে একটু চেক করতে দেবে? শিয়ান বলে অবশ্যই, তবে তার আগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। হানিয়ানের বাবা বলে এত ছোট একটা বিষয় নিয়ে তুমি এরকম কেন করছো? শিয়ান বলে কারণ আমার ঘরে একজন অতিথি এসেছে যাকে দেখলে তোমার ভালো লাগবে না। আমি বলবো তুমি চলে যাও, নয়তো আগামীকাল পুরো রাজ্য তোমাকে দেখে হাসবে। হানিয়ানের বাবা রাগ করে ভেতরের দিকে যেতে থাকলে ইউনশি আসে আর বলে আপনার সিল পাওয়া গেছে। আমার সৈনিক পায়ের ছাপ দেখে এটা খুঁজে বের করেছে। আসলে চোরের নীতি অনেক ভালো ছিল, সে চুরি করে একটু পথ গিয়ে আবার সেটা স্টাডি রুমে একটা আলমারিতে রেখে গেছে। আর পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে এটা একটা মহিলা। এতে তো সবাই সবকিছু বুঝতে পারে। হানিয়ানের বাবা বলে যেহেতু সিল পাওয়া গেছে তাই আমরা সবাই চলে যাচ্ছি। শিয়ান অসুস্থ, তাই এখন থেকে বাড়ির দায়িত্ব পালন করবে রুই। আর হানিয়ান সুস্থ হয়ে গেছে, তাই সেও তার নিজের প্যাভিলিয়নে চলে যাবে। এরপরে চাঙান যখন বাইরে আসে তখন হানিয়ানের বাবা তার সামনে ছিল। সে বলে আমি আপনার কাছে একটা ব্যাখ্যা চাই। চাঙান বলে যদি তুমি শিয়ানকে বিশ্বাস করে থাকো তাহলে তোমার উচিত না আমাকে কোনো প্রশ্ন করা। হানিয়ানের বাবা বলে এতগুলো বছর হয়ে গেছে, এখনো কি তুমি এগুলো বাদ দিতে পারছো না? চাঙান বলে শিয়ানের সঙ্গে আমার অনেক আগেই বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এরপর সে আরেকজনকে বিয়ে করে। যদি এটা উপরওয়ালা লিখে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটা কেউ ইচ্ছে করে থাকে তাহলে তাকে এর ফল পেতেই হবে। আমি তোমাকে একটা কথা বলে দিই, আমার জিনিস আমি অবশ্যই নিয়ে নেব। হানিয়ান ঘরে আসলে চাই বলে তোমার মা কি তোমার সঙ্গে এখন ভালো ব্যবহার করেছে? হানিয়ান বলে না করেনি, তবে আমি বুঝতে পেরেছি এর পেছনে কোনো কারণ রয়েছে, কারণটা আমাকে জানতে হবে। অন্যদিকে শিয়ানের কাছে তার দাসী ওষুধ নিয়ে আসে তার পায়ে দেওয়ার জন্য, তবে শিয়ান বলে নিয়ে যান, এগুলো কোনো কাজ করে না। দাসী তারপরও দিতে চাইলে সে ধাক্কা দিয়ে সেগুলো ফেলে দেয় আর বলে আমার কাজ শেষ, কোনো ওষুধে কাজ হবে না। দাসী তাকে ধরলে সে দাসীর কাছে ক্ষমা চায় আর জোরে জোরে কান্না করতে থাকে। পরদিন সবাই একসঙ্গে খাবার খেতে বসলে ইউনশি বলে আমার বাড়ি আবার ঠিক হয়ে গেছে, তাই আজ আমরা সেখানে চলে যাচ্ছি। রুই বাড়ির দায়িত্ব পাওয়ার সাথে সাথে দাসীদের সাথে কথা বলতে থাকে। সে এত সুন্দর করে কথা বলছিল যে মনে হচ্ছিল সে যেন কত ভালো মনের মানুষ। এখানে তাও নামের এক দাসীকে সে বলে শিয়ানের উপরে ভালো করে নজর রাখতে। একটু পর তাও গিয়ে শিয়ানের প্যাভিলিয়নে হাঙ্গামা শুরু করে দেয়, তবে শিয়ানের দাসীরাও তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর এরপর সেই মহল থেকে বের করে দেয়। এদিকে ইউশান ভীষণ খুশি ছিল, সে তো ঘোড়া নিয়েই শিয়ানের প্যাভিলিয়নে চলে যায়। তবে এখানে হানিয়ান তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। হানিয়ান তার মায়ের সঙ্গে কথা বলতে যায়
তবে তার মা তার সঙ্গে কথা বলতে চায় না, কারণ তার মনে হয় হানিয়ান তার কষ্ট বুঝতে পারবে না। হানিয়ান বলে, আপনি কখনো পানিতে ডুবেছেন? আমি ডুবেছি। এভাবেই সে এক এক করে দানজোতে তার কষ্টের কথাগুলো বলতে থাকে, যেগুলো শুনে তার মায়ের অনেক খারাপ লাগে। সে বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? হানিয়ান বলে, কখনোই না, আমরা একজন আরেকজনের শত্রু না। আপনি বলে দিন আপনার মনে কি চলছে, আপনি কি চান। এভাবেই সে তার মাকে সান্ত্বনা দিতে থাকে, যার ফলে তার মা অন্যদিকে ঘুরে কান্না শুরু করে দেয়। হানিয়ান বলে, ওই দিন প্রথম দিন ছিল যেদিন আমি আমার মাকে কান্না করতে দেখেছি। এরপরে রুই বলছিল যে ইনান থেকে কিছু স্কলাররা এসেছে, সে তাদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। পরদিন দেখা যায় সেই সকল লোকেদের জন্য রান্না করা হচ্ছিল। এখানে রুইকে দেখে বোঝা যায় সে তো কিছু একটা প্ল্যান করছে। এরপর সবাইকে খাবার দেওয়া হলে হঠাৎ করে একটি ছেলে বলে ওঠে, এখানে 6 পদের খাবার কেন? ইউশান বলে, 6 পদের খাবারে কি হয়েছে? হানিয়ান বলে, ইনান শহরে 6 পদের খাবারকে ব্যাড লাক মনে করা হয়। হানিয়ানের বাবা রুইকে বলে, তুমি এই বিষয় জানতে না? রুই বলে, আমি খাবার তৈরি করেছিলাম 12 পদের, কিন্তু হঠাৎ করেই অনেকগুলো পদ নষ্ট হয়ে যায়। তবে হানিয়ান একটা ট্রে নিয়ে এসে বলে, আমি আপনাদেরকে 7ম খাবারটা পরিবেশন করে দিচ্ছি, যেটা ছিল একটা গাছের ডাল। এরপর সে সবার কাছে ক্ষমা চায় আর বলে, আমার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। প্রত্যেকের টেবিলেই সেই গাছের ডাল দেওয়া হয়। এটা দেখে সবাই হানিয়ানের প্রশংসা করতে থাকে। হানিয়ানের বাবা হানিয়ানকে নিজের পাশে বসায়, যেখানে একটু আগে ইউচি বসেছিল। ইউশান তার মাকে বলে, মা দেখেছো ওর অবস্থাটা? তার মা বলে, চিন্তা করো না, ওর সঙ্গে ডিল করার জন্য একজন আসবে। একটু পরেই পিং নামে একটি ছেলে আসে। সে বলে, হানিয়ান, তুমি দেখছি এখানে একদম নোবেল মেয়েদের মতো ব্যবহার করছো। পিং আর হানিয়ান একসঙ্গে একই এলাকাতে বড় হয়েছে। সে বলতে থাকে, তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। সবাই বলে, কেন? তখন সে বলে, কারণ ও আমাদের এলাকায় সবার সঙ্গে মারপিট করত, সবার বাড়িতে বাড়িতে গিয়ে খাবার চুরি করত, জিনিসপত্র চুরি করত। এমনকি একদিন আমার সঙ্গে মারামারি করে আমার কান ছিঁড়ে ফেলেছে। একদম অভদ্র আর অসভ্য একটা মেয়েও। হানিয়ান পাশে দাঁড়িয়ে রুইকে দেখতে পায়। হানিয়ানের বাবা বলে, হয়তো কোথাও ভুল হচ্ছে। তবে হানিয়ান বলে, না, কোনো ভুল না, ও যা বলছে তা সত্যি। তবে আমি তোমাকে সবকিছু খুলে বলি। সে বলে, তুমি কি বলতে চাইছো? যারা আমার খাবার চুরি করে নিয়ে যেত, আমি তাদের ঘর থেকে আমার খাবার নিয়ে আসতাম। যারা আমার জিনিসপত্র নিয়ে যেত, আমি তাদের ঘর থেকে আমার জিনিসপত্র নিয়ে আসতাম। তুমি কি এগুলোকে চুরি বলছো? তবে এখানে আসার পর আমি বাবার ছায়া থেকে সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু তোমার মধ্যে তো সেই জ্ঞানটুকু নেই যে কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে। এভাবেই অপমান করে সে পিংকে সেখান থেকে বের করে দেয়। রুইয়ের সব প্ল্যান তো নষ্ট হয়ে গিয়েছিল। রাতের বেলা ইউচি পড়ালেখা করছিল আর তার পাশে ইউশান ছিল। আসলে আগামীকাল ইম্পেরিয়াল এক্সাম আছে। রুই এসে একটা বইয়ের পড়া দেখিয়ে বলে, এটা পড়ো তো দেখি। ইউশান বলে, মা, এটাই কেন পড়তে দিলে? তখনই সে বলে, তার মানে কি এটা আসবে পরীক্ষায়? রুই বলে, ভালো করে এটা পড়ে নে। ইউচি প্রশ্ন পেয়ে গেছে, ঠিক আছে, তবে এর উত্তর সে জানতো না। ইউশান বলে, তুমি চিন্তা করো না। সে কিছু নাস্তা নিয়ে একাডেমিতে যায়, যেখানে সে একজন স্টুডেন্টকে ঘোরাঘুরি করতে দেখে। তার নাম ওয়েনশান। ইউশান তার সঙ্গে সুন্দর করে কথা বলে আর বলে যে এই পড়াটা আমি বুঝতে পারছি না, এর উত্তর কি হবে আপনি জানেন? সেই ছেলেটা সুন্দর করে এর উত্তর অনুযায়ী একটা অনুচ্ছেদ লিখে দেয়। পরদিন ইম্পেরিয়াল এক্সাম শুরু হয়ে যায়, যেখানে ওয়েনশানও এসেছিল। সে প্রশ্ন দেখে অবাক হয়ে যায়। সেখানে গার্ডকে সে বলে, স্যার, আমি যদি পরীক্ষাটা না দিই তাহলে কি কিছু হবে? মাস্টার জিজ্ঞেস করে, কেন? সে বলে, কারণ গতকাল রাতেই আমি এই প্রশ্নটা পড়েছি, এখন আমার মনে হচ্ছে আমি যেন নকল করছি। সেই স্যার বলে, ঠিক আছে, তুমি পরীক্ষা না দিতে চাইলে যেতে পারো। সেই ছেলেটা চলে আসে। ওদিকে ইউচি হাতে সবকিছু লিখে এনেছিল। সে দেখে দেখে লিখতে থাকে। এরপরে ইউচির খাতা দেখে সব মাস্টাররা অনেক খুশি হয়। তারা ইউচির বাবাকে বলে যে আপনার ছেলে অনেক সুন্দর উত্তর লিখেছে। বাড়িতে এসে হানিয়ানের বাবা ইউচিকে বলে, সত্যি করে বলো, তুমি এই উত্তর কোথায় দেখেছো? এরকম উত্তর তুমি লিখতে পারো না। রুই বলে, আমাকে ক্ষমা করুন, আসলে গতকাল আমি আপনার প্রশ্ন দেখে ফেলেছিলাম আর ইউচিকে এসে জানিয়ে দিয়েছিলাম। হানিয়ানের বাবা বলে, তোমাদের নিয়ে আমি আর পারছি না, তবে এই উত্তর কি তুমি নিজে লিখেছো? ইউচি বলে, হ্যাঁ, আমি লিখেছি। তার বাবা বলে, ঠিক আছে, তাহলে প্রশ্নের ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। নিজে নিজে এত ভালো উত্তর লেখাও অনেক বড় ব্যাপার। এরপরে ইউচি খুশিতে তার কিছু বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে পার্টি করছিল। সেখানে হানিয়ানও ছিল। সে দূর থেকে তাদেরকে দেখছিল। একটু পরে সেখানে একটি ছেলে আসে, যে কিনা ইউচিকে আজে বাজে কথা বলছিল। এসব শব্দ ইউচি শুনতে পায়। সেও বাইরে আসে। হানিয়ান তার রুম থেকে বাইরে আসলে ইউচি তার বন্ধুদের বলে, এটা আমার বোন, আমি অফিসিয়াল হয়ে গেলে তোমাদের একজনের কাছে একে বিয়ে দিয়ে দেবো। এসব কথা শুনে কেউ একজন তলোয়ার বের করলে ইউচি পাশে দাঁড়িয়ে তাকে দেখতে পায়। এটা হলো চাই। ইউচি হানিয়ানের সঙ্গে বেশি খারাপ ব্যবহার করলে ইউচি সৈনিক এসে তাকে ধরে। এরপর বলে, আমাদের হুজুর আপনাকে ডেকেছে। চাই বুঝতে পারে তাকে ইউচি দেখে ফেলেছে। সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে।
এরপরে ইউনশি বলে, তোমার সঙ্গে কে থাকে? হানিয়ান বলে, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সে চলে যেতে চায়, তবে ইউনশি তার গলায় তলোয়ার ধরে আর বলে, যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে কি ও সামনে আসবে? ওই সময় চাই সেখানে চলে আসে। হানিয়ান বলে, তুমি চলে যাও, ও তোমাকে ফাঁসাচ্ছে। তবে চাই ইউনশির সঙ্গে ফাইট শুরু করে দেয়। এখানে তাদের মধ্যে একটা অসাধারণ ফাইট হয়। সবশেষে চাই হেরে যায়। তবে হানিয়ান ইউনশির গলায় চাকু ধরে আর বলে চাইকে ছেড়ে দিতে। চাই চলে যায়। ওই সময় ওই রুমে আরো দুজন লোক আসতে থাকলে তারা দুজন লুকিয়ে পড়ে। এই দুজন পেইদাফু আর তার পালিত ছেলে নিয়ে কথা বলছিল। হানিয়ান পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসলে ইউনশি তার সঙ্গে আসে। সে বলে, তুমি তো ভালো নাটক করতে পারো। হানিয়ান বলে, আপনি যদি বারবার আমাকে ভয় দেখান তাহলে আমিও মানুষদেরকে বলে দেব যে আপনি পেইদাফুর কেসে অনেক কিছুই জানেন। ইউনশি বলে, আগুন নিয়ে খেলতে গেলে জীবন যেতে পারে। হানিয়ান বলে, আগুন নিয়ে খেলা? আমি নিজেই তো আগুন। ইউনশি বলে, তুমি ভালো বুদ্ধিমতী, তুমি আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আজ তুমি যেভাবে ইউনশিকে অপমান করলে। হানিয়ান বলে, ও আমার ভাই, আমি ওকে কেন অপমান করতে যাব? ইউনশি বলে, ওই ছেলেদেরকে তুমি ভাড়া করোনি? হানিয়ান বলে, একদমই না। তখনই সেই ছেলেরা চলে আসে আর বলে, আপু আপনি আমাদের টাকাটা দেবেন না? হানিয়ানের আর কিছু বলার থাকে না, সে টাকাগুলো দেয় আর এরপর ছেলেরা চলে গেলে সেও চলে যায়। পরদিন হানিয়ানের বাবা তার অফিসে আসলে তার কলিগরা সবাই বলতে থাকে, আপনার ছেলের কবিতা এত ভালো হয়েছে যে মহারাজ নিজে পর্যন্ত এটা দেখেছে, এখন আপনাদেরকে রাজপ্রাসাদে ডেকেছে। হানিয়ানের বাবা এই কথা শুনে তাড়াতাড়ি রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে যেতেই জুডিশিয়াল অফিসের অফিসারদের সঙ্গে তার দেখা হয়। এদিকে হানিয়ান রান্না করেছিল। তখন ইউচি এসে বলে, একবার শুধু আমাকে অফিসিয়াল হতে দাও, সবার প্রথমেই আমি তোমাকে আর তোমার মাকে বাড়ি থেকে বের করে দেব। তখনই তারা শুনতে পায় তাদের পুরো পরিবারকে তাদের একাডেমিতে ডাকা হয়েছে। সেখানে যাওয়ার পর জুডিশিয়াল অফিসের প্রধান অফিসার জিজ্ঞেস করে, এই কবিতা কি তুমি লিখেছো? সে বলে, হ্যাঁ। সেই অফিসার বলে, তাহলে এই কবিতা আরেকজন কবির সঙ্গে কি করে মিলে গেল? তুমি জানো চুরি করা কত বড় অপরাধ? ইউচি আর ইউচির বাবা মাটিতে বসে পড়ে। সে বলে, আমাদের অপরাধ হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। তখন ইউশান বলে, এই কবিতা আমার ভাই লেখেনি, এই কবিতা লিখেছে ওয়েনশান। ওয়েনশানকে ডাকা হলে সে বলে, ওই দিন ইউচির বড় বোন এসে আমাকে একটা প্রশ্নের উত্তর বলে দিতে বলেছিল, সেই উত্তর অনুযায়ী আমি এটা লিখেছিলাম। তবে আমি তো ওই কবির কবিতা লিখিনি, আমার লেখা আমার কাছে আছে। সে সেটা দেখালে দেখা যায় এটার সঙ্গে ইউচির লেখার কোনো মিল নেই। ইউচির লেখা সম্পূর্ণ একটা নকল বা কপি লেখা। সেই অফিসার এরপর মহারাজের আদেশ বলে, যেখানে মহারাজ বলেছে যে পরীক্ষায় নকল করেছে সে ভবিষ্যতে আর কখনো কোনো ইম্পেরিয়াল এক্সামে অংশগ্রহণ করতে পারবে না এবং 3 দিন কোনো দানা পানি না খেয়ে রোদের মধ্যে তাকে বেঁধে রাখা হবে। আর তার বাবা যেহেতু সন্তানের দেখভাল করতে পারেনি এবং প্রশ্ন দেখে রাখতে পারেনি, তাই তার 6 মাসের বেতন কেটে নেওয়া হবে। ইউচিকে নিয়ে যাওয়া হলে রুই হানিয়ানকে দেখতে থাকে। 3 দিন ইউচি এভাবেই থাকে। এরপরে তারা তাকে বাড়িতে নিয়ে আসে। সুস্থ হয়ে ইউচি বলে এই কাজ করেছে হানিয়ান, কারণ ওই দিন রাতে হানিয়ান তার সঙ্গে দেখা করতে এসেছিল। আমরা দেখতে পাই হানিয়ান তাকে খাবার দিতে এসেছিল, তবে ইউচি তাকে ঘরের ভিতরেই নেয় না। হানিয়ান বলে, আমি তোমার ঘরেই যাইনি, তাহলে তোমার লেখা কি করে চুরি করলাম? তুমি যে ওই দিন রেস্টুরেন্টে আমাকে কত অপমান করেছো, এগুলো কথা আমি বাবাকে বলিনি, কারণ আমি চাইনি তোমার কোনো শাস্তি হোক। আমার জন্য তোমার বিয়ে ভেঙেছে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি প্রশ্ন চুরি করিনি। আমি ওয়েনশানকে গিয়ে বলিনি কবিতা লিখে দিতে, আমি কিছুই বদলে দিইনি। সবকিছু তুমিই করেছো, তুমিই শাস্তি পেয়েছো, তুমিই পরিবারের নামে বদনামি করেছো, আবার তুমি আমাকে সবকিছুর অপবাদ দিতে চাইছো। ইউচি রেগে তার গলা চেপে ধরে। তার বাবা তাকে ধাক্কা দিয়ে বলে, আমার ঘরে এরকম জানোয়ার কি করে জন্ম নিল? ইউচি বলে, বাবা তুমি আমাকে কেন ঘৃণা করছো? আমি এই বাড়ির একমাত্র উত্তরাধিকার। তার বাবা বলে, তোর মতো ছেলে আমার দরকার নেই। সে বলে, একটা কবর খোদো আর আমাকে জীবন্ত দাফন করে দাও, আমি আর এই পরিবার দেখে রাখতে পারছি না। হানিয়ান ঘরে আসলে সে বলতে থাকে, আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু এই ব্যাপারটা যে একেবারে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে যাবে তা আমি বুঝতে পারিনি। এরপরে হানিয়ানের সঙ্গে রুই দেখা করতে আসে। সে বলে, তোমার বাবা বলেছে ইউচি আর ইউশানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে। এখানে তারা দাবা খেলছিল আর সুন্দর করে তারা কি কি করেছে সেগুলো বলছিল। রুই বলতে থাকে, তুমি অনেক চালাক, তুমি নিজের উপরে আসা বিপদকে সুন্দরভাবে নিজের হাতিয়ার বানিয়ে ফেলতে পারো। হানিয়ান বলে, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আপনি কেন আমার পিছনে পড়ে আছেন তা আমি জানি না। তবে কেউ যদি আমার ক্ষতি করতে চায় তাকে তো আমি জিততে দেব না। রুই বলে, তুমি মনে করেছো এই একটা চাল দিয়ে তুমি জিতে যেতে পারবে? হানিয়ান বলে, কিন্তু খেলায় আমি জিতে গেছি, মানে সে এই দাবা খেলায় জিতে গেছে। এদিকে শিয়েনের দাসী বলতে থাকে, হানিয়ান ম্যাডাম এই খেলাটা খুব সুন্দরভাবে জিতে গেছে। এতগুলো বছর ধরে রুই অনেক বেশি ক্ষমতা দেখাতো, কারণ তার একটা ছেলে আছে। এখন তার ছেলের ভবিষ্যৎ শেষ।
এখন তার আর কোনো সাপোর্ট নেই। শিয়ান বলে, আমি ভাবতে পারিনি যে মেয়েটা এভাবে কাজ করবে। অন্যকে নিচে নামানো মানে নিজেও কাদার সঙ্গে জড়িয়ে যাওয়া। আমি এর সবচেয়ে বড় উদাহরণ। তখনই তার কাছে মিস্টার চাঙ্গানের চিঠি আসে, যেখানে লেখা ছিল সবকিছু রেডি আছে, এবার শুধু তোমার অর্ডারের অপেক্ষা। এদিকে রুই সেই পিং এর সঙ্গে দেখা করতে আসে। এখানে পিং বলে যে তার কাছে হানিয়ানের পালিত বাবা মায়ের বডির পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে এবং সে সম্পূর্ণ শিওর যে হানিয়ানি তাদেরকে মেরেছে। রুই বলে, আগে আমি এই কথাটা বিশ্বাস করিনি, তবে এখন আমার বিশ্বাস হচ্ছে। এখন এই মেয়েকে দেখে আমার বিশ্বাস হচ্ছে যে ও এই কাজ করতে পারে। আমি তোমাকে টাকা দেব, আমাকে সেই পোস্টমর্টম রিপোর্টটা দিতে হবে। এদিকে ইউনশি হানিয়ানের কাছে আসে। সে বলে, রুই রেস্টুরেন্টে পিং এর সঙ্গে দেখা করেছে। তুমি রুইয়ের সবচেয়ে শক্ত ভিতটা নাড়িয়ে দিয়েছো। অবশ্যই সে এখন তোমার খারাপ ভাববে, তাই তোমার ভাবা উচিত যে পিং তোমার ব্যাপারে কি জানে। হানিয়ান বলে, আপনি কেন আমাকে সাহায্য করছেন? ইউনশি বলে, আমি এতটুকুই সাহায্য করতে পারতাম। এই বলে সে চলে যায়। রাতের বেলা হানিয়ান চাইকে বলে, কাল তুমি পিংকে বন্দি করে রাখবে। এরপর পরদিন রাজ্যের সকল অফিসিয়ালরা এবং হানিয়ানদের বাড়ির লোকেরা আর অন্যান্য বাড়ির লোকেরা মিলে একটা রিচুয়াল করছিল। হঠাৎ করেই রুই হানিয়ানের বাবাকে বলে, আমি দুটো মেমোরিয়াল ট্যাবলেট এনেছি। এই দুটো হানিয়ানের পালিত বাবা মায়ের। আপনার বন্ধু এত কষ্ট করে হানিয়ানকে লালন পালন করেছে। ওনাদের কোনো সন্তান নেই, কিন্তু ওনারা হানিয়ানকে অনেক আদর যত্ন দিয়ে বড় করেছে, তাই হানিয়ানের এটা নিয়ে যাওয়া উচিত। হানিয়ান সেটা নিয়ে যাচ্ছিল, আর ওইদিকে চাই পিংকে একেবারে অজ্ঞান করে ফেলে যাতে সে ওই অনুষ্ঠানে যেতেই না পারে। হানিয়ান একটু সামনে যেতেই ইউশানের পুরনো দাসী চিৎকার করে বলে, তুমি থামো, তুমি তাদেরকে মেরেছো, আবার তাদের মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে যাচ্ছ। সবাই বলতে থাকে, এটা কেমন কথা? সে দাসী বলে, আমি আপনাদেরকে বলছি, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি দানজোতে যাই, আর সেখানেই আমি এই জিনিসটা জানতে পারি। আসলে হানিয়ানের পালিত বাবা মা তাকে অনেক অত্যাচার করত। সে হানিয়ানের স্লিপ চুলতে গেলে ইউনশি বাধা দেয়, তবে সে জোর করেই তার হাত দেখায় আর বলে, দেখুন ওর শরীরে কত আঘাতের দাগ। হানিয়ানের বাবা বলে, এগুলো কি সত্যি? হানিয়ান বলে, হ্যাঁ, ওনারা আমাকে অনেক অত্যাচার করত। আমি মন থেকে ওনাদেরকে ঘৃণা করি, কিন্তু আমি এই কথাগুলো কাউকে বলিনি কারণ তারা মারা গেছে। দ্বিতীয় কথা হলো, ছোটবেলায় আমার বাবা মা আমাকে সেখানে পাঠিয়ে দিয়েছে। এখন আমার বাবা মা যদি জানতে পারে যে আমি সেখানে কত কষ্টে বড় হয়েছি, তাহলে তাদের খারাপ লাগবে, তাই আমি এই বিষয়গুলো কাউকে বলিনি। দাসী বলে, নাটক করো না, তুমি তাদেরকে মেরেছো। প্রধান ম্যাজিস্ট্রেট বলে, তোমার কাছে এর কোনো প্রমাণ আছে? সেই দাসী তখন সেই অ্যাটপসি রিপোর্টটা দেখায়। আসলে রুই এই রিপোর্টটা গতকালই পিং এর কাছ থেকে নিয়ে রেখেছিল। দাসী বলে, এখানে স্পষ্ট লেখা আছে তাদেরকে মারা হয়েছে একটা চিকন অস্ত্র দিয়ে। হতে পারে সেটা কোনো মহিলার হেয়ার পিন, আর যতটুকু গভীরে ঢুকেছে এতে বোঝা যায় কোনো মেয়ে এই আঘাতটা করেছে। হানিয়ান বলে, তোমার কথা অনুযায়ী দানজোতে আমি একটাই মেয়ে, আর আমি একাই হেয়ার পিন পরতাম। প্রধান ম্যাজিস্ট্রেট বলে, এই কেসে অনেক টুইস্ট দেখা যাচ্ছে, তাই জিজ্ঞাসাবাদ করার জন্য হানিয়ানকে এখন আমাকে অ্যারেস্ট করতে হবে। ইউনশি কিছু বলতে যায়, তবে প্রধান ম্যাজিস্ট্রেট বলে, এই কেস আমি নিজে হ্যান্ডেল করব। তারা হানিয়ানকে নিয়ে চলে যায়। এরপরে হানিয়ানের উপরে টর্চার শুরু হয়ে যায়। সবেমাত্র তাকে একটা আঘাত দেওয়া হলে ইউনশি সৈনিক এসে বলে, একটু থামুন। সে গার্ডদের কিছু টাকা দিয়ে বলে, আমাদের হুজুর আপনাদের কাছে কিছুটা সময় চেয়েছে। সেই গার্ডরা রাত পর্যন্ত সময় দিয়ে চলে যায়। রাতের বেলা চাই যখন ঘরে আসে তখন ইউনশি তাকে ডাকে। সে বলে, দানজোর কেস রিভিল হয়ে গেছে, হানিয়ান এখন জেলখানায় আছে। ওই দিন ঠিক কি হয়েছিল তুমি আমাকে ঠিক করে বলো, একমাত্র তাহলেই আমি ওকে বাঁচাতে পারবো। চাই বলে, কিন্তু আমি নিজেও জানি না। আমি যখন সেখানে গিয়েছি তখন গিয়ে দেখি অলরেডি এই ঘটনা ঘটে গেছে। আমি আর কখনো তাকে জিজ্ঞেসও করিনি যে কিভাবে কি হয়েছে। ইউনশি বলে, এখন ওকে অনেক শাস্তি পেতে হবে, টোটাল 12 ধরনের টর্চার করা হবে। চাই বলে, ও যদি স্বীকার করে নেয়? ইউনশি বলে, তাহলে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ ও নিজের পালিত বাবা মাকে মেরে ফেলেছে। চাই বলে, তাহলে আমি গিয়ে বলছি যে আমি এই কাজ করেছি। ইউনশি বলে, তুমি ওর জন্য এত কিছু কেন করবে? তুমি জানো 12টা টর্চার মানে কি? চাবুকের বাড়ি, লোহার ছেঁকা, হাত পা ভেঙে ফেলা। চাই বলে, সোজা কথা মৃত্যু, তাই তো? আমি এতে ভয় পাই না, আমি শুধু জানি ওকে আমাকে বাঁচাতেই হবে। ইউনশি বলে, ও একটা স্টেটমেন্ট দিয়েছিল যেখানে ও বলেছিল ডাকাতদের গায়ে একটা ট্যাটু করা ছিল, তাই তোমাকে ট্যাটু করে সেখানে যেতে হবে। ট্যাটু করার সময় চাই বলে, আপনি হানিয়ানকে বলবেন না যে আমি ওকে বাঁচিয়েছি। ইউনশি বলে, তাহলে আমাকে বলো ওর সঙ্গে তোমার সম্পর্ক কি? এদিকে একজন হানিয়ানকে যখনই টর্চার করতে যায় তখন ইউনশি সৈনিক এসে বলে, ওই ডাকাতদের একজনকে পাওয়া গেছে। ম্যাজিস্ট্রেটের অর্ডার, হানিয়ান ম্যাডামকে ছেড়ে দিতে হবে। হানিয়ান প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর চাই নিজের গল্প বলতে থাকে। সে বলতে থাকে, আমি জানি না আমার পরিবার কি, আমার বাড়ি কোথায়। যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি দেখতাম আমি একটা জাহাজে থাকতাম। আমার একজন মাস্টার ছিল, আমার কাজ ছিল শুধুমাত্র আমার মাস্টারকে শত্রুদের থেকে রক্ষা করা।
একদিন জাহাজে অনেক মারামারির সময় তার মাস্টার মারা যায়। চাই নিজের জীবন বাঁচানোর জন্য সাগরে ঝাঁপ দেয়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে হানিয়ানকে দেখতে পায় যে কিনা তার পা থেকে জুতা খুলে নেয়, এরপর একটা পায়ে পরে আরেকটা আবার তাকে দিয়ে দেয়। চাই আবারও অজ্ঞান হয়ে গেলে হানিয়ান তাকে পানি খাওয়ায়। চাই উঠে নিজের পরিচয় দেয়, হানিয়ান তাকে খাবার দেয়। চাই হানিয়ানের হাতের শিকড় খুলে দেয়, আর এভাবেই তারা বন্ধু হয়ে যায়। চাই এরপর একটা লোহাকে গলিয়ে হানিয়ানের জন্য সেই হেয়ার পিনটা বানায়। যেদিন তারা রাজধানীতে আসে সেদিন চাই ঘোড়ার গাড়িতে করে তাকে নিয়ে এসেছিল, তবে রাজধানীতে ঢোকার সামনে সে তাকে নামিয়ে দেয় আর তার হাতে একটা লাঠি দিয়ে দেয়। চাই মনে মনে বলতে থাকে, ও সবসময় আমাকে বোন মনে করতো, তবে আমি জানি ও হলো আমার নতুন মাস্টার। এরপর থেকেই সে সবসময় হানিয়ানের ছায়া হয়ে তার সাথে থাকতো। বর্তমানে চাইকে প্রচন্ড রকম অত্যাচার করা হচ্ছিল, তবে হানিয়ানকে বাঁচানোর জন্য তার মনে বিন্দু পরিমাণ অনুশোচনা ছিল না। এদিকে হানিয়ানের জ্ঞান ফিরলে রুই তার সঙ্গে খুব ভালো করে আচরণ করতে থাকে। হানিয়ানের তার উপর প্রচন্ড রাগ হচ্ছিল, তবে এখন আগে সে বুঝতে চাইছিল যে কে তাকে বাঁচাতে আসলো। একটু পরে ইউনশি আসে আর বলে যে একটি মেয়ে ডাকাতকে ধরা হয়েছে। হানিয়ান বলে যে আমি আপনার সঙ্গে জেলখানায় যেতে চাই, তাকে একটু দেখতে চাই। তবে ইউনশি বলে এটা প্রোটোকলের বাইরে, আপনাকে আমি নিতে পারবো না। অন্যদিকে রুই পিংকে টাকা দিতে আসে, তবে পিং বলে এই অল্প টাকায় হবে না, আমার আরো টাকা চাই। আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আমি সবাইকে বলে দেব যে হানিয়ানকে ফাঁসানোর পেছনে আসলে আপনি জড়িয়ে আছেন। বাধ্য হয়ে রুই তাকে অনেক টাকা দিয়ে দেয়। রাতের বেলা হানিয়ান মুখ দিয়ে বাঁশি বাজিয়ে চাইকে ডাকে, তবে চাই আসে না। এজন্য হানিয়ান একটা লাল বড় বাতি জ্বালিয়ে দেয় যাতে এটা দেখে চাই তার কাছে আসে, কিন্তু সকাল হয়ে যায়, চাই আসে না। তাই হানিয়ানের আর বুঝতে বাকি থাকে না যে কে তাকে বাঁচাতে জেলখানায় গেছে। এই জন্য সে তাড়াতাড়ি জুডিশিয়াল অফিসে চলে আসে, তবে এখানকার গার্ডেরা তাকে ভেতরে যেতে দেয় না, তাই সে বাহিরে বসে থাকে। রাতের বেলা ইউনশি একটা ছাতা নিয়ে সেখানে আসে। এরপরে হানিয়ান বলতে থাকে, ওই মহিলা ডাকাত আসলে চাই, তাই না? ইউনশি বলে, চাইকে? আমি তাকে চিনি না। হানিয়ান নিজের গলায় চাকু ধরে বলে, আপনি সত্যি বলবেন কি বলবেন না? আমি স্বীকার করছি আমি আমার পালিত বাবা মাকে মেরেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন আর চাইকে ছেড়ে দিন। ইউনশি তখন তার হাত ধরে বলে, তুমি যদি এখন পাগলামি করো তাহলে তোমরা দুজনেই মারা যাবে, কাউকেই বাঁচানো সম্ভব হবে না। হানিয়ান বলে, ওকে বাঁচানোর জন্য আর কি কোনো উপায় নেই? ইউনশি বলে, এখন তুমি আমাকে সবকিছু খুলে বলো, ওই দিন আসলে কি হয়েছিল? হানিয়ান বলে, আমার পালিত বাবা গরিব ঘরের, ছোটবেলা থেকে সে ইম্পেরিয়াল এক্সামে ভালো করার জন্য অনেক লেখাপড়া করেছে, তবে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারেনি। সে সবাইকে বলতো যে বাবা তার বন্ধু, তবে আসলে সে বাবাকে হিংসা করত, কারণ বাবা রাজ পাঠশালার একজন শিক্ষক, আর এই জন্যই সবসময় তার অনেক রাগ উঠে থাকতো। যখনই তার মেজাজ খারাপ হতো সে তার স্ত্রীকে অনেক মারতো, আর তার স্ত্রী সেই সব রাগ আমার উপর ঢেলে দিত। এভাবেই আমি বড় হয়েছি, কিন্তু আমার 17তম জন্মদিনের দিনে হঠাৎ করে আমার পালিত বাবা টাকা চায়। তার স্ত্রী বলে, তুমি আমাকে বিক্রি করে দাও। সে বলে, তোমার মতো বুড়িকে কে নেবে? তখন আমার পালিত মা আমাকে দেখিয়ে বলে, তাহলে ওকে বিক্রি করে দাও। ওই দিন প্রথমবার আমি ওনার খারাপ চাহনি দেখেছিলাম, এখনো আমার সেটা মনে পড়লে আমার আত্মা কেঁপে ওঠে। তারা আমাকে বেঁধে রাখার অনেক চেষ্টা করেছে। আর এরপরই হানিয়ান তার হেয়ার পিন দিয়ে প্রথমে তার পালিত মা মেরে পালিয়ে যেতে চায়, কিন্তু তার পালিত বাবা তাকে ধরে ফেলে। সে তার গলা চেপে ধরে, তখন হানিয়ান সেই হেয়ার পিনটা দিয়ে তার পালিত বাবাকেও মেরে ফেলে। হানিয়ান বলে, এরপর আমি রাজধানীতে চলে এসেছি। ইউনশি বলে, তুমি আর চাই কি উদ্দেশ্য নিয়ে রাজধানীতে এসেছো? হানিয়ান বলে, আমি আপনাকে একটা কথা সত্যি বলেছি, সেটা হলো আমি শুধুমাত্র বাঁচতে চাই, আর আমি শুধুমাত্র একটা বাড়ির জন্য এসেছি। ইউনশি বলে, তোমার জন্য বাড়ি বলতে কি বোঝায়? হানিয়ান বলে, যেখানে রক্তের সম্পর্কে লোকেরা থাকবে। ইউনশি বলে, রক্তের সম্পর্ক ছাড়া কি বাড়ি হয় না, পরিবার হয় না? হানিয়ান বলে, এমন এক পরিবার আমার ছিল, ওইরকম পরিবার আমি চাই না। আপনি বলুন, আপনার কাছে কি কোনো উপায় নেই চাইকে বাঁচানোর? ইউনশি বলে, না, চাই ডাকাত দলের সঙ্গে জড়িত। এই দাফুর সম্পদ আনা নেওয়া যে জাহাজের মাধ্যমে হতো তারই একজন কর্মী চাই। তার পুরো পরিচয় পাওয়া গেছে জন্যই প্রধান ম্যাজিস্ট্রেট তোমাকে ছেড়ে দিয়েছে। তখনই তারা জানতে পারে যে প্রধান ম্যাজিস্ট্রেট এদিকে আসছে। এখানে সিন কাট হয়ে যায়। রাতের বেলা আবারও হানিয়ান ইউনশির সঙ্গে ছিল। সে ইউনশিকে বলে, আমি জানি আপনার কাছে কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে। আপনি প্রত্যেকবার আমাকে বাঁচিয়েছেন। আপনি আমার হেয়ার পিন পেয়েছেন, কিন্তু আমাকে অ্যারেস্ট না করে সেটা দিয়ে দিয়েছেন। আমার মা যখন আমাকে বিয়ে দিতে চাইলো আপনি বাধা দিয়েছেন। রুই যখন আমাকে ফাঁসাতে চেয়েছিল তখন ওই মোমবাতির ভেতরে ওই চিরকুটটাও আপনি রেখেছিলেন, তাই না? ইউনশি বলে, হ্যাঁ। হানিয়ান বলে, কেন? আপনি কেন আমাকে বারবার বাঁচাচ্ছেন? ইউনশি বলে, তুমি বলো তো কেন আমি বাঁচাচ্ছি? হানিয়ান এরপর নিজের জামা খুলে ফেলে। ইউনশি বলে, এটাই তোমার কাছে এখন একমাত্র উপায়? হানিয়ান বলে, এই দাগে ভরা শরীরটা ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই।
আপনি প্রত্যেকবার আমাকে বাঁচাচ্ছেন এই শরীরটার জন্যই তো, তাই না? ইউনশি এরপর তার কাছে আসে। সে তার আঘাতগুলোতে হাত রাখে, এরপর বলে, তুমি জানো আমি এটা করব না। এরপর সে তাকে নিজের শীতের জামাটা পরিয়ে দিয়ে বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব চাইকে বাঁচানোর। এরপর চাইকে দেখানো হয় যাকে টর্চার করতে করতে সে একদম শরীর ছেড়ে দেয়। গার্ডরা বুঝতে পারে যে সে আর বেঁচে নেই। তারা তখনই সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়ির সবাই খাবার খাচ্ছিল। তখন একজন দাসী এসে বলে, যেই মহিলা ডাকাতকে ধরা হয়েছিল সে জেলের মধ্যেই মারা গেছে। রুই এই কথা শুনে খুবই খুশি হয়। সে তখনই হানিয়ানের কাছে যায় আর বলে, অবশেষে দানজোর কেস ক্লোজ হয়েছে, ওই মেয়ে ডাকাত আর বেঁচে নেই। এই কথা শুনে হানিয়ান যেতে থাকলে সে তাকে ধরে বলে, তার মানে ও তোমার পরিচিত, তুমি তোমার পালিত বাবাকে মেরেছো। সে বলতে থাকে, আহারে মেয়েটা জেলে কত কষ্ট করেছে, কিন্তু ও কে হয় তোমার যে তোমার জন্য নিজের জীবন দিতে রাজি হয়ে গেল। তখনই হানিয়ান তার গলা চেপে ধরে, সে তাকে মেরেই ফেলবে। ওই সময় ইউনশি এসে হানিয়ানকে সরিয়ে নেয়। রুই সেখান থেকে চলে যায়। ইউনশি বলে, চাই বেঁচে আছে, আমি তাকে রাজধানী থেকে দূরে একটা জায়গায় রেখেছি, পরিস্থিতি একটু ঠান্ডা হোক, এরপর আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এরপরে হানিয়ান চাইকে দেখতে আসে। চাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল। সে বলে, আমার হাত শেষ, আমি আর তলোয়ার ধরে তোমাকে রক্ষা করতে পারবো না। সে তার তলোয়ার দেখিয়ে দেয় আর বলে, এখন থেকে তোমার নিজেকেই তোমাকে রক্ষা করতে হবে। হানিয়ান বলে, হ্যাঁ, এখন থেকে আমি তোমাকেও রক্ষা করব, আমি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। ইউনশি তাদের দুজনকে দেখছিল, আসলেই তাদের বন্ধুত্ব দেখার মতোই ছিল। এরপরে বাড়িতে চলে আসলে হানিয়ান ইউনশিকে বলে, আমি কি এখন সত্যি তোমাকে বিশ্বাস করতে পারবো? ইউনশি একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। এরপর হানিয়ান তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। তার মা বলে, এত কিছু হওয়ার পরেও তুমি কি এখনো রাজধানী থেকে যাবে না? হানিয়ান বলে, সে এখনো যেতে চায় না। তার মা বলে, তুমি এখনো পুরোটা বুঝতে পারোনি। এইবারের ঘটনায় তুমি তোমার বন্ধুকে স্যাক্রিফাইস করেছো, এরপরে তুমি কি স্যাক্রিফাইস করবে? স্যাক্রিফাইস করার মতো তোমার আর কি আছে? যখন তোমার সঙ্গে অবিচার হয় তখন সেই যন্ত্রণা যে কি বেদনাদায়ক তা তুমি এখন বুঝবে না। তবে এগুলো বেশি দিন থাকবে না, এখন তুমি শুধু ফেস্টিভ্যাল উদযাপন করো। এরপরে হানিয়ান আমাদেরকে বলতে থাকে, নিউ ইয়ার চলে এসেছে, এজন্য আমার ভাই বোনদেরও গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। বাবা তার আগের রাগ সব ভুলে গেছে। এখানে আমরা ইউনশিকে দেখতে পাই যে কিনা খালি পায়ে বরফের উপর দিয়ে হাঁটছিল। হঠাৎ করেই তার মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়। সে বরফ দিয়ে সেটা ঢেকে ফেলে। অন্যদিকে হানিয়ান চাইয়ের তলোয়ারটা খোলে। শিয়েন একটা চিঠি পুড়িয়ে ফেলে আর সেটা ছুড়ে দিলে আমরা দেখতে পাই সেখানে লেখা ছিল, এরপর সবাই হেরে যাবে। এরপর নিউ ইয়ার উপলক্ষে হানিয়ানরা ইউনশিদের বাড়িতে যায়। রাতের বেলা ইউনশি তার মাকে বলে যে বর্তমানে পেইদাফুর কেস নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তার মা বলে, তুমি তার চেয়ে বরং রিজাইন করে দাও, তোমার বাবা মা যুদ্ধে মারা গেছে, এরপর আমি আর তোমার বাবা তোমাকে এনে লালন পালন করেছি। এতগুলো বছর ধরে আমরা যা বলেছি তুমি তাই শুনেছো, তুমি বিয়ে পর্যন্ত আমাদের ইচ্ছে মতো করেছো, এবার তুমি চাকরিটা ছেড়ে দাও। ইউনশি বলে, মা ভয় পাবেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার পরিবারকে রক্ষা করার। একটু পরে ইউনশি হানিয়ানকে বলে, নিউ ইয়ার চলে এসেছে, তোমার প্রিয় মানুষটাকে দেখবে না? মানে তারা চাইয়ের কাছে যাওয়ার কথা ভাবছে। তবে রাস্তায় আমরা তাদের সঙ্গে ইউশানকেও দেখতে পাই। ইউশানের একটা কানের দুল পছন্দ হয়। তখন ইউনশি বলে, তুমি এর অনেকগুলো সেট কিনে নাও। ইউশান খুশি হয়ে সেগুলো ট্রাই করছিল আর এদিকে ইউনশি হানিয়ানকে নিয়ে দৌড়ে চলে যাচ্ছিল। এরপরে তারা সিটি গেটে কুকুরের আসা যাওয়ার যে পথ সেখান দিয়ে যেতে চাইছিল। তবে হঠাৎ করে ফায়ার ওয়ার্কস জ্বলতে শুরু করলে হানিয়ান ইউনশিকে ডাক দেয় আর সে ব্যালেন্স হারিয়ে ইউনশির উপর পড়ে যায়। দুজনেই একজন আরেকজনকে দেখতে থাকে। হানিয়ানকে দেখে বোঝা যাচ্ছিল সে ইউনশিকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। এরপরে তারা চাইয়ের কাছে আসে। চাই এখন আগের থেকে সুস্থ। হানিয়ান আর ইউনশি মিলে রান্না করছিল। হানিয়ান ভিতরে গেলে চাই বলে, আপনার কাছে সব থেকে প্রিয় জিনিস কি? ইউনশি বলে, আমার পরিবার। চাই বলে, আর আমার পরিবার বন্ধু সব মিলিয়ে একজনই। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাকে কি বলছি। মানে সে হানিয়ানের খেয়াল রাখতে বলছে। চলে যাওয়ার সময় ইউনশি হানিয়ানকে নিজের ঘোড়ায় নেয়। হানিয়ান বলে, আপনাকে ধন্যবাদ, চাইকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি জানি না আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব। ইউনশি বলে, এখনই ভাবার দরকার নেই, অনেক সময় আছে। এদিকে হানিয়ানের বাড়িতে সবাই খাবার নিয়ে বসেছিল। হানিয়ানের বাবা বলে, শিয়েন আসেনি? রুই বলে, আমি 3 বার ডেকে এসেছি, মেয়ে আসছে না। হানিয়ানের বাবা একজন দাসীকে শিয়েনকে ডাকতে যেতে বলে, কারণ এটা হানিয়ানের এই বাড়িতে প্রথম নিউ ইয়ার ছিল। এরপর হানিয়ান আসলে ইউশান তো তাকে দেখে মুখ ভেঙাতে থাকে। হানিয়ানের বাবা বলে, এই পিঠাগুলো খেয়ে দেখো, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি। আগে একবার তোমার পালিত বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার মেয়ে কি পছন্দ করে, তখন সে বলেছিল তুমি নাকি এই সন্দেশ পছন্দ করো। এরপর থেকে প্রতি বছরই আমি এই পিঠা বানিয়ে পাঠাতাম। হানিয়ান বুঝতে পারে তার এত পছন্দের পিঠা তার বাবাই বানিয়ে পাঠাতো, কিন্তু তারপরও সে মন ভরে সেগুলো খেতে পারতো না, তাই তার চোখে পানি চলে আসে। হানিয়ান এরপর বলতে থাকে, আমি অনেক খুশি ছিলাম, শুধু ভাবছিলাম যদি মা একবার আসতো
আর সে সত্যি এসেছে, কিন্তু তাকে দেখে আমার ভয় লাগছিল। শিয়েন খাবার খেতে শুরু করে। এরপরে সে চপস্টিক গুলো রেখে তার দাসীকে বলে সবাইকে উপহার দিতে। রুই উপহার খুলে দেখে সেটা খালি। শিয়েন বলে, তোমার এত চেষ্টা সব জলে চলে গেছে, তুমি খালি হাতেই পড়ে আছো। হানিয়ানের দাদির কাছে একটা আয়না ছিল। সে বলে, আমি বুড়ো মানুষ, আয়না দিয়ে কি করব? শিয়েন বলে, সাধারণ আয়না দিয়ে শুধু মুখ দেখা যায়, আর আমার আয়না দিয়ে অন্তরও দেখা যায়। হানিয়ানের দাদি দেখতে পায় তাকে একদম তেরাবেকা দেখাচ্ছে। হানিয়ানের বাবার বক্সে পিঠা ছিল। সে বলে, বিয়ের পর তুমি আমার জন্য এই পিঠাটা বানাতে। শিয়েন তার হাতে একটা পিঠা দেয়, সেও শিয়েনের হাতে একটা পিঠা দেয়। শিয়েন খায় আর বলে, ভয় পেও না, এতে বিষ নেই। হানিয়ানের বাবা সেটা খেয়ে ফেলে, কিন্তু পরে আবার থুতু দিয়ে ফেলে দেয় আর বলে, এত তেতো কেন? শিয়েন বলে, মানুষের মনে যা থাকে মানুষ সব খাবারে সেই স্বাদই পায়। তুমি সব সময় অভিযোগ করো আমি নিউ ইয়ারের সময়তেও তোমাদের সঙ্গে খাবার খাই না, তোমাদেরকে কোনো উপহার দেই না। আজ আমি দুটোই করেছি, এবার আমি আসছি। এই বলে সে চলে যায়, আর পুরো পরিবার শক্ত হয়ে খালি তাকে দেখতেই থাকে। এরপর পরদিন রাজ্যের সকল অফিসিয়ালরা রাজপ্রাসাদে যায়। হানিয়ান বলতে থাকে, হঠাৎ করে মায়ের এই ব্যবহারে আমার অনেক ভয় লাগছে। এরপরে রুইয়ের কাছে খবর আসে যে হানিয়ানের বাবাকে রাজপ্রাসাদে রেখে দেওয়া হয়েছে। এতে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দাসীকে বলে তাড়াতাড়ি গিয়ে এই খবরটা শিয়েনকে দিতে। তবে সেই দাসী বলে, আমি দেখলাম উনি আরো বাড়ির সকল দাস দাসীদের বের করে দিচ্ছে। দেখা যায় সত্যি সে সকল দাস দাসীদেরকে টাকা পয়সা দিয়ে চলে যেতে বলছে। হানিয়ানের দাদি এসে বলে, আমার ছেলে প্রাসাদে, আর তুমি এখানে দাস দাসীদেরকে বের করে দিচ্ছ? শিয়েনের দাসী বলে, এটাই তো নিয়ম, বাড়ির প্রধান মালিক যদি কোনো ঝামেলায় পড়ে তাহলে দাস দাসীদেরকে বের করে দিতে হয়, যাতে কোনো নিরপরাধ মানুষের কিছু না হয়। তবে আপনি তো আগে কখনোই এইসব বিষয়ে নাক গলাতেন না, আজ যে হঠাৎ করে আসলেন? শিয়ান বলে, মনে হয় উনি আমার দেয়া আয়নাটা দেখেছে, তাই নিজের আসল রূপ বাইরে চলে এসেছে। তখনই রুই এসে চাবি দিয়ে বলে, ম্যাডাম, আমি বাড়ির দায়িত্ব আপনার কাছে ছেড়ে দিচ্ছি। শিয়ানের দাসী চাবি নিয়ে গেলে শিয়ান বলে, এখনই রুই আর তার ছেলে মেয়েদের তাদের প্যাভিলিয়নে বন্দি করো। রুই বলে, আমি তো কিছুই করিনি। শিয়ান বলে, এইমাত্র না তুমি আমাকে বললে বাড়ির দায়িত্ব আমার, এখনই আমার অবাধ্য হচ্ছ? এরপরে তাদেরকে বন্দি করে দেওয়া হলে ইউচি বলে, একবার বাবা আসুন, তারপর আমি বলবো যে বড় মা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে। রুই বলে, আর যদি তোদের বাবা ফিরেই না আসে? তাই যেমন চলছে সহ্য কর। হানিয়ান তার মায়ের কাছে গিয়ে বলে, কি হচ্ছে আমাকে একটু খুলে বলবেন? তার মা বলে, আমি কি করে জানবো? তখনই দাসী এসে বলে, রাজসেনারা বাড়িতে এসে পড়েছে। এদিকে ইউংশি তার পুরো পরিবারকে গাড়িতে চড়ে কোথাও পাঠিয়ে দেয়। বাড়িতে শুধুমাত্র সে একাই থাকে। তখন সেখানেও রাজসেনারা চলে আসে। এদিকে এই বাড়িতে চাঙান এসেছে। সে বলে, পেইদাফুর কেসে একটা নতুন মোড় এসেছে। তার পালিত ছেলে রাজ্যের অফিসিয়ালদের মধ্যেই কেউ, এবং সেখানে সন্দেহভাজন আপনাদের বাড়ির কর্তাও। রুই বলে, যদি প্রমাণ হয় যে আমাদের বাড়ির কর্তাই পেইদাফুর পালিত ছেলে, তাহলে কি হবে? চাঙান বলে, মহারাজের আদেশ অনুযায়ী পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর দেখা যায় রাজপ্রাসাদের সেই সকল অফিসিয়ালদের যাদেরকে কিনা ধরে রাখা হয়েছিল তারা বলতে থাকে, আমরা কি করেছি? তখন চাঙান আসে আর বলে, মহারাজ আমাকে তার নিজের তলোয়ার দিয়েছে আর বলেছে পেইদাফুর কেস ভালো করে তদন্ত করতে। পেইদাফুর পালিত ছেলে আপনাদের মধ্যে অফিসিয়ালদের মধ্যেই আছে, কারণ আপনাদের সবারই গোষ্ঠী ইনান শহরে বসবাস করত। হানিয়ানের বাবা বলে, ইনান থেকে আরো একজন এসেছিল, সে হলো আমার বেয়াই, মানে ইউংশির বাবা, যে কিনা এখন বেঁচে নেই। এদিকে এদের সবার পরিবারকেও আনা হয়েছে। হানিয়ান তার মাকে আলাদা নিয়ে যায়। তখন রুইও পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। হানিয়ান বলে, আপনি আর চাঙ্গান আঙ্কেল মিলে আসলে কি করতে চাইছেন? তবে তার মা বলে, তুমি উল্টোপাল্টা কথা কেন বলছো? হানিয়ান বলে, আপনার কোন রাগের কারণে আপনি আমাদের পুরো পরিবারকে শেষ করে ফেলতে চাইছেন? এদিকে ইউংশির পুরো পরিবারকে ধরে নিয়ে আসা হয়। ইয়ংশি তাদের কাছে যেতে চায়, তবে সৈনিকরা তাকে বাধা দেয়। তখন সে তাদের সঙ্গে ফাইট করতে চায়। ওই সময় হানিয়ান এসে তাকে থামায়। সে বলে, নিজে মরবে, পুরো পরিবারকেও শেষ করে ফেলবে, আর সে বরং এখন মাথা ঠান্ডা রাখো। এরপর দেখা যায় এক এক করে লোকেদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তবে তারা আর ফেরত আসছিল না। তাই সবাই প্রচন্ড ভয় পেতে থাকে। এভাবে করতে করতে সকাল হয়ে যায়। এরপর ইউচিকে নিতে চাইলে ইউচি বলে, আমি জানি পেইদাফুর ছেলে আসলে কে। সেনারা তাকে আলাদা নিয়ে যায়। মুই শিয়েনের কাছে হাঁটু গেড়ে বসে বলে, আমার ছেলেকে বাঁচান। আপনি আর হানিয়ানের কথা আমি শুনেছি, আজকের এই ঘটনার জন্য আপনারা কোনো না কোনো ভাবে অবশ্যই দায়ী। তখন আরো একজন লোক বলতে থাকে, আপনারা দায়ী মানে? তাহলে আপনারা স্বীকার করে নিচ্ছেন না কেন? তখন হানিয়ান সামনে আসে। সে বলে, আজকের এই ঘটনা রাজপ্রাসাদের সঙ্গে জড়িত, তবে এখানে আমরা মহারাজ কিংবা মহারাজের কোনো আদেশনামা, মহারাজের কোনো এনএচকে পর্যন্ত দেখতে পাচ্ছি না। শুধুমাত্র মিস্টার চাঙ্গান আমাদেরকে যা বলছে আমরা তাই মেনে নিচ্ছি। কিন্তু কেন?
কেন আমরা এর কোনো প্রতিবাদ করছি না? একজন অপরাধীর জন্য আমরা নিরপরাধ মানুষরা কেন মারা যাব? সে বলে, মরতে যখন হবে তাহলে পুরো দুনিয়াকে জানিয়ে যাব যে আমি নির্দোষ। আমার সঙ্গে আর কে কে যাবেন? তারা যে কোনো অস্ত্র তুলে নিতে পারেন। এরপর এক এক করে মানুষেরা সেখানে থাকা জিনিসপত্র অস্ত্র বানিয়ে সামনে এগিয়ে আসে। একটু পরে তারা সবাই সামনে গিয়ে বলতে থাকে, আমরা মহারাজের আদেশ দেখতে চাই অথবা চাঙানের সঙ্গে কথা বলতে চাই। হানিয়ানকে চাঙানের কাছে নিয়ে যাওয়া হয়। চাঙান বলে, আমি তোমাকে অনেক আন্ডারস্টিমেট করেছি। হানিয়ান বলে, আমি জানি আপনি যাদেরকে এনেছেন তারা সবাই বেঁচে আছে। চাঙান বলে, হ্যাঁ, তারা বেঁচে আছে। এটা শুধুমাত্র একটা নাটক চলছে আসল অপরাধীকে ধরার। হানিয়ান বলে, আমি পুরো ঘটনা জানতে চাই। তবে চাঙান তাকে বলতে চায় না। তখন সে বলে, ঠিক আছে, আমি বাহিরে গিয়ে বলছি যে এই ঘটনার জন্য আমার মা দায়ী। তখন তারা আমার মায়ের সঙ্গে যে ব্যবহারটা করবে এটা কি আপনি সহ্য করতে পারবেন? চাঙান বাধ্য হয়ে এরপর তাকে সবকিছু বলতে থাকে। সে বলে, কয়েক মাস ধরেই পেইদাফুর পালিত ছেলেকে খোঁজা হচ্ছে। আমরা তথ্য পেয়েছি পেইদাফুর পালিত ছেলের বয়স 40-এর উপরে এবং সে ইরান থেকে এসেছে। আর সে একজন অফিসিয়াল। টোটাল 12 জন অফিসিয়াল এই ক্যাটাগরিতে পড়ে। প্রাসাদে 11 জনকে বন্দি করা হয়েছে আর একজন হলো ইউনশির বাবা, যে এখন বেঁচে নেই। এই বিষয়টা আমি তোমার মাকে জানাই। তখন তোমার মা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার বাবাকে শাস্তি দিতে চায়। হানিয়ান বলে, কিন্তু এতে তো মাও বাঁচতে পারবে না। চাঙান বলে, আমি কি করব বলো? তোমার মায়ের এই একটাই ইচ্ছা, তোমার বাবাকে শাস্তি দেয়া। তখনই শিয়েন সেখানে আসে। সে বলে, তুমি ওকে সবকিছু সত্যি বলে দিয়েছো? হানিয়ান বলে, আপনার কিসের এত রাগ? কেন আপনি বাবাকে ফাঁসাতে চাইছেন? শিয়েন এই কথা শুনে নিজের হেয়ার পিন খুলে নিজের হাতের মধ্যে ঢুকিয়ে দেয় আর বলে, আমি কাউকে ছাড়বো না। হানিয়ান তাকে বাধা দিতে চায়, তবে চাঙান বলে, ওর এই একটাই ইচ্ছা, ওকে বাধা দিও না। শিয়েন বাইরে এসে নিজের হাত দেখিয়ে বলে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, আমার স্বামী পেইদাফুর পালিত ছেলে। আমাদের রান্নাঘরের পেছনে একটা গুপ্ত রাস্তা আছে যেটা সরাসরি পেইদাফুর বাড়ি পর্যন্ত যায়। এই কথা বলে সে হাসতে থাকে। সাথে সাথে অফিসিয়ালরা তাদের বাড়িতে পৌঁছে যায়। কল্পনায় আমাদেরকে 2 বছর আগের সিন দেখানো হয়। একদিন শিয়েন রান্নাঘরে কারো পায়ের ছাপ দেখতে পায়, তাই সেখানে একটা শেলফ সরালে তারা একটা গুপ্ত রাস্তা দেখতে পায়। সেটা ধরেই তারা এগিয়ে যেতে থাকে আর বর্তমানে রাজসেনারাও সেভাবেই এগিয়ে যাচ্ছিল। শিয়ান একেবারে পেইদাফুর বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে অনুষ্ঠান চলছিল। তাই সে সেই রাস্তায় লাল রঙের পাউডার ছিটিয়ে দিয়ে আসে। পরদিন সে দেখতে পায় সেই পাউডার হানিয়ানের বাবার পায়ে লেগে আছে, অর্থাৎ সে ওই গুপ্ত রাস্তা দিয়ে যাওয়া আসা করে। বর্তমানে রাজসেনারা পেইদাফুর বাড়িতে গিয়ে পৌঁছায়, যেটা এখন খালি পড়ে আছে। এদিকে হানিয়ানের বাবা এই কথা অস্বীকার করতে থাকে। সবাই যখন চলে যাচ্ছিল তখন লিনজি বলে, বাবা, হানিয়ান আন্টি যাবে না? তার বাবা বলে, চিন্তা করো না, তোমার হানিয়ান আন্টি ভালো থাকবে। অন্যদিকে বাড়িতে শিয়েন তার দাসীকে বলে, আপনি চলে যান। সে বলে, আমি কি আপনাকে শিয়েন বলে ডাকতে পারি? ওই সময় আপনার বাবার বাড়িতে অনেক মানুষ ছিল, অনেক আনন্দ ছিল। এখন শুধুমাত্র আপনি আর আমি আছি। আপনার শেষ সময়ে আমাকে আপনার সাথে রাখুন। একটু পরেই সেখানে চাঙান আসে। সে বাড়ির রেজিস্টার দেখে বলতে থাকে, যেহেতু আপনাদের বাড়িতে পেইদাফুর পালিত ছেলেকে পাওয়া গেছে, তাই আপনাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে বাড়ির রেজিস্টার দেখে বলতে থাকে, প্রধান স্ত্রী শিয়েন, কনকিউবাইন রুই, ওনার মা এবং কনকিউবাইনের 2 ছেলে মেয়ে, টোটাল 6 জন। ইউশান বলে, মানে কি, হানিয়ান কোথায়? চাঙান বলে, হানিয়ানের নাম ফ্যামিলি রেজিস্টারে নেই। 2 বছর আগেই তাকে এই বাড়ির ফ্যামিলি ট্রি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার আসল পরিচয়, সে দানজোর এক পরিবারের পালিত সন্তান। সবাইকে নিয়ে যাওয়া হলে শিয়েন বলে, আমি তোমাকে বলেছিলাম, যখন কেউ তোমার সঙ্গে অবিচার করে তখন সেটা সহ্য করা অনেক কষ্ট হয়ে যায়। এখন তোমার ঘৃণা করার মতো কেউ নেই। তোমার জীবনটা সুন্দর করে কাটিয়ে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। এই বলে সে চলে যায়। এরপরে হানিয়ান মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সে সামনে তার রূপকে দেখতে পায় যখন সে রাজধানীতে আসছিল। সে বলে, তুমি রাজধানীতে কেন এসেছিলে? হানিয়ান বলে, একটা বাড়ির জন্য। সে বলে, তুমি কি বাড়ি পেয়েছো? হানিয়ান তখন হাসতে থাকে, কারণ সে বাড়ি থেকে পেয়েছে, তবে একদম খালি। আর এখানেই এই ড্রামার দ্বিতীয় পার্টটি শেষ হয়ে যায়। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো আমি যেন এই ড্রামাটা কন্টিনিউ না করি। তো আজকের পার্ট দেখে তোমরা বলো আমি কি ড্রামাটা কন্টিনিউ করব। যদি তোমরা বলো যে আমি ড্রামাটা কন্টিনিউ করব না, তাহলে আমি অন্য কোনো ড্রামা নিয়ে আসব। যদি তোমরা চাও তাহলে আমি নতুন ফ্যান্টাসি ড্রামা লাভ নেভার ফেলস ড্রামাটা নিয়ে আসব। তো তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানাও। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর ডাউনলোড করে না দেখে লাইনে থেকে ভিডিওটা দেখার চেষ্টা করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।